যে গতিতে আমাদের কাহিনী অগ্রসর হচ্ছে তাতে আশঙ্কা হয় এই অসাধারণ মহিলার জীবন কাহিনীর 4 আনা অংশও বলা যাবে না। অর্জুন মহাভারতের শ্রেষ্ঠ তীরন্দাজ, কিন্তু ভাগ্যক্রমে তিনি পেয়েছিলেন দ্রোণাচার্যের মতো গুরু, শ্রীকৃষ্ণের মতো সখা, ধর্মরাজ যুধিষ্ঠিরের মতো অগ্রজ এবং দেবরাজ ইন্দ্রের মতো নেপথ্য পৃষ্ঠপোষক। একলব্যের সে সৌভাগ্য হয়নি, তাই সে মহাভারতে উপেক্ষিত। অথচ গুরুকে গুরুদক্ষিণা দিতে সে কার্পণ্য করেনি, আর গুরুও দক্ষিণা গ্রহণ করার সময় স্মরণে রাখেননি যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে তিনি কোনোদিন স্বাক্ষর করেননি। শিষ্যকে কিছুই নিজে হাতে প্রদান করেননি। আর্টিমিসিয়া জেন্টিলেস্চিও ইউরোপিয়ান শিল্প মহাভারতে একলব্যের মতোই উপেক্ষিতা। সমাজ তাকে পঙ্ককুণ্ডে নিক্ষেপ করে নিশ্চিন্ত হতে চেয়েছিল, পারেনি। ইটালি ছিল সে আমলের শিল্প জগতের রাজধানী, ফ্লোরেন্স সে রাজধানীর রাজপ্রাসাদ, ফ্লোরেন্স একাডেমি সে রাজপ্রাসাদে নবরত্ন সভা, লিওনার্দো, মিকেলাঞ্জেলো, গ্যালিলিও প্রভৃতি সে সবার কালিদাস, ভবভূতি, বরাহমিহির। আর্টিমিসিয়া নিজের প্রচেষ্টায় সেই নবরত্ন সভায় নিজের স্থান করে নিয়েছিলেন, কিন্তু সেসব কথা বিস্তারিত বলার সুযোগ পাওয়া মুশকিল। বিচারক তার রায় ঘোষণা করে আসন ত্যাগ করা মাত্র আর্টিমিসিয়া উঠে দাঁড়ালো। দর্শক দল আদালত চত্বরের বাইরে তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে এমন একটা আশঙ্কা তার ছিলই, তাই আদালত কক্ষের একটা পাশের নির্গমন দ্বার দিয়ে সে বাইরে বেরিয়ে যেতে চাইল, কিন্তু সেই মুহূর্তে অনেকের দৃষ্টি ছিল তার উপর, ফলে জনরোষকে একেবারে এড়িয়ে যেতে সে পারল না। দেখ দেখ, ওই যাচ্ছে সেই বেশ্যা মাগি। হঠাৎ একটা চ্যাংড়া ছেলে সুর করে গেয়ে ওঠে, এই মেয়েটা ভেলভেলেটা, আমার বাড়ি যাবি, 2-4 মুঠো লিরা দিব, আমার খাতে শুবি। কোথায় বড়রা তাকে ধমক দেবে তা নয়, সবাই হো হো করে হেসে ওঠে। ঠিক তখনই ওর পিঠে কি যেন একটা নরম ভেজা ভেজা জিনিস ঠ্যাস করে আছড়ে পড়ল। পচা কমলা লেবু অথবা ডিম। আর্টিমিসিয়া আর ফিরে দেখল না। মুখখানা কোথায় লুকোবে এই তার একমাত্র চিন্তা। বাপি ওকে খুঁজবে খুঁজবে, তারপর আন্দাজ করবে সে ভিড়ের মধ্যে মুখ লুকিয়ে নিজের বাড়ি ফিরে গেছে। আর্টিমিসিয়া কিন্তু এখন পাড়ায় ফিরতে সাহস পেল না। পাড়ার চ্যাংড়াগুলো ওর জন্য ওত পেতে বসে আছে, বিদ্রুপ করতে, হয়তোবা হাত ধরে টানতেও। আর্টিমিসিয়া তার চাদরে ডান হাতখানা ঢাকলো, মাথার টুপিটা টেনে নামিয়ে মুখখানা আড়াল করল। সন্ধ্যা এখনো নামেনি, তবে পশ্চিম আকাশে মেঘ থাকায় আঁধার নামতে শুরু করেছে। পাহাড়ের মাথায় বিদায় সূর্যের শেষ আলোর ছোপ, যেন পাহাড়টা লজ্জায় লাল হয়ে উঠেছে। বড় রাস্তা ছেড়ে সে গলিপথে এগিয়ে গেল সান্তা মারিয়া দেল পোপোলো চার্চের দিকে। বড় পিয়াজার গা ঘেঁষে সর্পিল পাকদণ্ডী পথে এগিয়ে চলল তার কৈশোরের শান্তির নীড়ে। সেখানে আছেন সিস্টারেরা, গ্রাজিল্লা, পাওলো, আছেন মাদার সুপিরিয়ার মার্গারিটা। এমন একটা চরম শরমে মেয়েরা মুখ লুকাতে চায় মায়ের আঁচলের তলায়। দুনিয়ায় তখন আর তার কোনো আশ্রয়স্থল থাকে না। কলবেলে হাত ছোঁয়াতেই সিস্টার পাওলো এসে দেখল ছোট্ট ফোকর দিয়ে। আর্টিমিসিয়াকে দেখে খুলে দিল সিং দরজা সংলগ্ন ছোট্ট উইকেট গেটটা। আর্টিমিসিয়াকে জড়িয়ে ধরে বললে, ভাবছিলাম কাল সকালেই একবার তোদের বাড়ি যাব। আজই তো রায় বার হবার কথা ছিল, তাই না? সে কথার জবাব না দিয়ে আর্টিমিসিয়া বলে, মাদার কোথায়? সিস্টার পাওলো বুদ্ধিমতী, বুঝতে পারে ওই লজ্জা জড়ানো অস্বস্তিকর প্রসঙ্গটা আর্টিমিসিয়া আলোচনা করতে চায় না, তাই বলে, মাদার তাঁর ঘরে, খুব খুশি হবেন তোমাকে দেখলে, চলো না তার কাছেই যাই। মাদার মার্গারিটা ওদের মধ্যে বয়সের সবার চেয়ে বড়, 50 ছুঁই ছুঁই। ওর ঘরের পশ্চিম দিকের বারান্দায় একটা টেবিলে পেতে কি একটা প্রকাণ্ড পাণ্ডুলিপিতে ছবি আঁকছিলেন। বইটি দ্য হোলি বাইবেল, ক্যালিগ্রাফি করা হাতে লেখা পুঁথি। মার্গারিটা তাতে প্রতিটি পাতায় কোনায় কোনায় নকশা আঁকছেন। এগুলিকে সে যুগে বলা হতো ইলুমিনেট করা বই, ইলাস্ট্রেটেড নয়, কারণ প্রতিটি পৃষ্ঠার উপর দিকে, প্রতিটি পরিচ্ছেদের শুরুতে থাকতো সোনালি কাজ করা ভিগনেট, ফুল, লতা পাতা, পাখি, প্রজাপতির নকশা। আর্টিমিসিয়াকে দেখে তুলিটা ধুয়ে পাশে রাখলেন, বললেন, আয়, তোর কথাই ভাবছিলাম। আর্টিমিসিয়া বলে, বাহ, আঁকছো হলুদ রঙের পাখি আর ভাবছো এই হতভাগীর কথা। মাদার মার্গারিটা স্বীকার করলেন না যে আজ সারাদিনই বারবার ওই হতভাগীর কথা তার মনে পড়েছে।
আর্টিমিসিয়া যে বস্তুত তার মেয়ের মতো। তার বক্ষপুটে এসেছিল মাত্র 10 বছর বয়সে। মাতৃহীন গৃহে যখন ফিরে যায় তখন সে সপ্তদোষী। এই মেয়েটিকে আজ বিদ্রুপ উন্মুখ মানুষজনের ঠাসা আদালতে লাঞ্ছিতা হতে হয়েছে। কিন্তু সিস্টার পাওলোর সামনে সে প্রসঙ্গ না তুলে উনি বলেন, এটা কি পাখি বলতে পারিস? না, নাম জানি না, তবে বেশ সুন্দর দেখতে। ওকে বলে গোল্ডেন অরিয়ল, বেনেবউ বা কৃষ্ণ কথা। সিস্টার পাওলো দাঁড়িয়েছিল ওর পেছনে। বললে, এ হে হে, তোমার গাউনে পিঠের দিকে কি যেন নোংরা লেগেছে, কি করে লাগলো? আর্টিমিসিয়া জানে ওটা তার লাঞ্ছনার অলঙ্করণ, পচা কমলালেবু অথবা ডিম। কেমন করে ওটা পিঠে লেগেছে সে কথা স্বীকার করতে বেচারির চোখ ফেটে জল বের হতে চায়। মার্গারিটা ঠিকই আন্দাজ করেছেন, তাই আবার প্রসঙ্গটা বদলে সিস্টার পাওলোকে বললেন, আমার আলমারি থেকে একটা পরিষ্কার গাউন নিয়ে এসো, আর আর্টিমিসিয়া এখন স্নান করবে, একটু গরম জল বসিয়ে দাও। সিস্টার পাওলো ঘর ছেড়ে যাওয়া মাত্র আর্টিমিসিয়া বলে ওঠে, তোমাকে কিছু বলতে চাই মা, আজকের লাঞ্ছনার কথা। মার্গারিটা ওর মাথায় হাত রেখে বললেন, তোকে কিছুই বলতে হবে না রে মামনি, আমি সব খবর জানি। আর্টিমিসিয়া অবাক হয়ে যায়, কেমন করে উনি খবর পেতে পারেন? আদালতে বিচারক রায় ঘোষণা করার সঙ্গে সঙ্গেই তো সে রওনা হয়েছে। তাহলে? ওর মুখের দিকে তাকিয়ে মাদার বলেন, তোকে যে দুজন আদালতে শারীরিকভাবে পরীক্ষা করেছে তাদের মধ্যে একজন, রোগামতো মেয়েটি, আমাদের হাসপাতালের, সে আগেই এসে সব কথা বলেছে। তার মানে তুমি সব শুনেছ? তুমি জানো? জানি রে, যতটা জানা মঙ্গলজনক তার চেয়ে বেশি কিছু জানি। তাই তুই ঠিক আছিস তো? আর্টিমিসিয়া চাদরের তলা থেকে তার ডান হাতখানা বার করে দেখায়। রক্তপাত বন্ধ হয়েছে, কিন্তু ব্যান্ডেজটা ওর লজ্জায় লাল হয়ে উঠেছে। মার্গারিটা একটি আর্তনাদ ঠেকাতে মুখে হাত চাপা দিলেন, যেন তার অজ্ঞাতেই ওষ্ঠাধর উচ্চারণ করল, সিবিল। হ্যাঁ, অথচ আমি কিছুই মিথ্যা কথা বলিনি মা, বলতামও না। তোর বাবা তখন কোথায় ছিলেন? কোথায় আবার, আদালতেই। সেই তো এই কাণ্ডটা ঘটিয়েছে। বাপি আমাকে বুঝিয়েছিল, জবানবন্দিতে সবকিছু সত্য কথা বললে ওতে নাকি কোনো ব্যথা লাগে না। আমি আমি তাকে বিশ্বাস করেছিলাম, এটাই আমার অপরাধ। আর্টিমিসিয়া মায়ের হ্যাবিটে, মানে সন্ন্যাসিনীর পোশাকে, মুখ লোকালো। মার্গারিটা বললেন, সিভিল হচ্ছে পুরুষদের হাতের একটা অস্ত্র। কোনো অত্যাচারিতা নারী যদি পুরুষের বিরুদ্ধে অভিযোগ আনে, অমনি ওরা ওই অস্ত্রটা বার করে। তুই তো জানিস সিভিল যন্ত্রটা ব্যবহৃত হয় শুধু স্ত্রীলোকের ক্ষেত্রে। ওদের বিবেক বলে কিছু নেই রে, ওরা মানুষ নয়, জানোয়ার। হতে পারে, কিন্তু তোর মনোবল ওরা নষ্ট করতে পারবে না, কিছুতেই নয়। যদি তুই শক্ত হয়ে থাকিস, ওরাই হার মানতে বাধ্য হবে। কিন্তু বাপি, সে কেন আমাকে বাঘের মুখে ছেড়ে দিল? সিনর ওরাজিও তো পুরুষ মানুষ। হঠাৎ সোজা হয়ে উঠে বসে, বলে, তুমি বলতে চাও বাপি ইচ্ছে করে আমাকে বাঘের মুখে ফেলে দিয়েছে? বিচারশালার ওই অ্যাম্পি থিয়েটারে নিজের মেয়েকে গ্ল্যাডিয়েটর বানিয়ে সবাইকে তামাশা দেখিয়েছে? না রে মামনি, সে কথা আমি বলিনি। কিন্তু তিনিও তো নিজের ইচ্ছে মতো চলতে পারেন না, তাকেও তো দু নৌকায় পা দিয়ে দুনিয়াদারি করতে হচ্ছে। একদিকে পিতৃস্নেহ, অপরদিকে ওই ধর্ষকামী পুরুষ সমাজ। একটা দীর্ঘশ্বাস পড়ল আর্টিমিসিয়ার। চোখের জল মুছে বললে, এবার আমি যাই মা, বাপি নিশ্চয়ই ব্যস্ত হয়ে আমাকে খুঁজছে। না, আমি তাকে খবর পাঠিয়েছি, জানিয়েছি তুই আজ রাতে এখানেই থাকবি। শুধু আজ নয়, বেশ কিছুদিন, যতদিন না তোদের পাড়ার উত্তেজনাটা কমে আসে। তাকে বলেছি তোর জামা কাপড় এক প্রস্থ পৌঁছে দিতে। আর্টিমিসিয়ার মুখে জবাব জোগাল না, বুঝল সে মাতৃহারা হয়নি। মাদার আবার বললেন, পুরুষদের অত্যাচার শুধু মর্তে। আমাদের হেভেনলি ফাদারের দৃষ্টিতে পুরুষ স্ত্রীর কোনো ভেদাভেদ নেই, সবাই তার সন্তান। তিনি তোকে রক্ষা করবেন একটি শর্তে, যদি তুই মাথা খাড়া রাখতে পারিস, নিজে থেকে ভেঙে না পড়িস। কিন্তু আমি কি নিয়ে লড়ব মাদার? আমার তো সিভিল নেই। সিভিল তো অত্যাচারীর অস্ত্র, সে শুধু যন্ত্রণা দিতে পারে।
তোর অস্ত্র হচ্ছে তুলি। তুই শিল্পী, তুলি দিয়ে বেদনাকে ঢাকতে হবে। চিরদিন শিল্পীরা তুলি নিয়েই লড়েছেন, রঙে রেখায় পার্থিব যন্ত্রণাকে আড়াল করেছেন, কাব্য রচনা করে প্রাণ রসকে সঞ্জীবিত রেখেছেন। যারা তোকে লাঞ্ছনা করেছে ওদের ভ্রুক্ষেপ করবি না। ওরা চায় তুই যেন লজ্জায় কুঁকড়ে যাস, যন্ত্রণায় মরে যাস। কেন জানিস? আর্টিমিসিয়া দুদিকে মাথা নাড়ে, জানায় সে জানে না। কারণ তোর প্রতিভাকে ওরা ভয় পায়। জুডিথ যে হলোফার্নেসকে চরম শাস্তি দিয়েছিল একথা ইতিহাস ভুলে গেছে, কিন্তু ক্যারাভাজ্জিওর জুডিথ অমর হয়ে আছেন। তোকেও তেমনি শিল্পের মাধ্যমেই প্রতিবাদ করতে হবে মামনি। জুডিথ কে মা? তার কথা পরে একদিন বলবো। এখন বরং এই সুযোগে তোকে বলে রাখতে চাই, নারীর প্রতিবাদকে ওরা চাপা দিতে পারে, তার কণ্ঠরোধ করতে পারে, কিন্তু শিল্পকে চাপা দেবার ক্ষমতা ওদের নেই। তুই তো কোনো অপরাধ করিসনি, তুই কিছুতেই অনুশোচনায় মাথা নোয়াবি না, প্রতিবাদ করবি তোর তুলি দিয়ে। আমি দেখেছি, কিন্তু সারা রোমের ধারণায় আমি যে রোমের ধারণায় কি যায় আসে? রোম তো বিশ্ব নয়, রোম কতটুকু? ঈশ্বর তোকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা মহৎ দায়িত্ব দিয়ে, তাই তোকে দিয়েছেন দুর্লভ প্রতিভা। আমি তা দেখেছি, আমি জানি। তুই রং তুলিতে তোর প্রতিবাদ জানাবি। তোর ছবি যখন বিখ্যাত হবে, ফ্লোরেন্স একাডেমিয়ার সংগ্রহশালায় টাঙানো হবে, তখন রোম হবে লজ্জায় আধবোদন। আমার এই কথাটার বিশ্বাস রাখিস মামনি। আর্টিমিসিয়া তার ডান হাতখানা মেলে ধরে বলে, আমি যে আর কোনো দিন তুলি ধরতে পারবো না মা। কে বলেছে তোকে? পারবি। তোর হাতের ব্যথা 2-4 দিন পরেই সেরে যাবে। ক্যারাভাজ্জিওর জুডিথ আর হলোফার্নেস ছবির অনুলিপি আমার কাছে আছে। আমার তাতে মন ভরেনি। তুই আবার ওই একই বিষয়বস্তু নিয়ে একখানা ক্যানভাস আঁক, সেটাই হবে তোর প্রতিবাদ। কেন মা? ক্যারাভাজ্জিওর ছবিখানায় তোমার মন ভরেনি কেন? ক্যারাভাজ্জিও পুরুষ, তিনি জুডিথকে সুন্দরী রূপে আঁকতেই তার সমস্ত শক্তি ব্যয় করেছেন। ক্যারাভাজ্জিওর জুডিথ সুন্দরী, কিন্তু তার প্রতিবাদী সত্তাটা সেই মহান শিল্পকর্মে ফুটে ওঠেনি। আর্টিমিসিয়া আবার প্রশ্ন করে, জুডিথ কে মা? মার্গারিটা জবাব দেবার সুযোগ পেলেন না, তার আগেই ফিরে এলো সিস্টার পাওলো, একখানা ধোপ দুরস্ত গাউন হাতে। বললে, আর্টিমিসিয়া, তুমি রাতে খাবে কিভাবে? তোমার ডান হাতের আঙুলগুলো তো ভাঁজ করা যাচ্ছে না। মার্গারিটা বলেন, তোমার হাতের আঙুল তো ভাঁজ করা যাচ্ছে সিস্টার পাওলো, তুমি চামচে করে ওকে খাইয়ে দেবে, এ তো সহজ সমাধান। আমি ভাবছি ও কাল রাতে অথবা আজ সকালে কি করে খেলো। মাথা নিচু করে আর্টিমিসিয়া বলে, ওরা আমার হাতের আঙুলগুলো ভেঙে দেওয়ার পর থেকে আমি তো কিছু খাইনি মা। সে কি কথা রে? তাহলে প্রথমেই একটু স্যুপ খেয়ে নে, তারপর স্নান করতে যা। মাদার আবার তাকালেন সিস্টার পাওলোর দিকে। সে বুদ্ধিমতী, বললে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি মাদার। প্রায় 1.5 মাস ওকে থাকতে হলো সন্ন্যাসিনীদের ছত্রছায়ায়, ওর দ্বিতীয় মাতৃস্নেহের আড়ালে। নিজের বাড়িতে, নিজের পাড়ায় একবারও যায়নি। ও জানতো যে পাড়ায় পা দিলেই খরচিত্ত প্রতিবেশীর দল ওকে চিহ্নিতা করে দেবে দেহ ব্যবসায়িনী রূপে। ওরাজিও একটা পুঁটলিতে ওর জামা কাপড়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়ে গেল। মাদার তাকে আড়ালে ডেকে বললেন, আর্টিমিসিয়ার পক্ষে আপনার বাড়িতে এখনই ফিরে যাওয়া উচিত হবে না। মাসখানেক সে এখানেই থাকুক, চার্চের আশ্রয়। ওরাজিও নতমস্তকে বললে, আমার বিন্দুমাত্র আপত্তি নেই মাদার। অসুবিধে একটাই, আমার হাতে এখন কোনো সঞ্চয় নেই। এই বিশ্রী মামলাটা লড়তে গিয়ে। মাদার মার্গারিটা ওকে কথাটা শেষ করতে না দিয়েই বললেন, ওকে এখানে মাসখানেক রাখতে আপনার কোনো খরচ হবে না। কিছু মনে করবেন না সিনার জেন্টিলেসচি, কিন্তু কাজটা আপনি ঠিক করেননি। আজ্ঞে হ্যাঁ, সেটা এখন বুঝতে পারছি। আমার পক্ষে ওটা হঠকারিতাই হয়ে গেছিল। কিন্তু কোনো প্রতিবাদ না করেই বা থাকি কি করে বলুন? আমি প্রতিবাদ করেছিলাম বলেই না অগাস্টিনোকে বহিষ্কার দণ্ড দিলেন বিচারক। সে তো মাত্র 6 মাসের জন্য, কিন্তু আর্টিমিসিয়ার কপালে তিনি যে মিথ্যা কলঙ্ক চিহ্ন এঁকে দিলেন, সেটা ওকে আজীবন বহন করে বেড়াতে হবে। ওরাজিও জবাব দিতে পারল না। অগাস্টিনো কোথায় নির্বাসন দণ্ড ভোগ করছে তা আপনি জানেন? না, জানি না, জানতে চাইও না। আপনি হয়তো জানতে চান না,
কিন্তু আপনার জানা থাকা দরকার। অগাস্টিনো এখন আছে প্রুশিয়ায়, ব্যাভেরিয়ায়। সেইখানে সে বন্দী আছে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে, সশ্রম কারাদণ্ড 6 মাসের। ওরাজিও অবাক হয়ে গেল, বলে, সে কি, আপনি জানলেন কেমন করে? আমি কেমন করে জানলাম সে কথা থাক, তথ্যটা আপনার জানা থাকা দরকার। অগাস্টিনো আটক আছে ব্যাভেরিয়ায়, কার্ডিনাল বার্জেসের প্রাসাদে। বিনা পারিশ্রমিকে ওই প্রাসাদের সিলিংয়ে তাকে ছবি আঁকতে হবে 6 মাস ধরে। অবশ্য দুবেলা দুমুঠো খেতে পাবে। সিলিংয়ের অলঙ্করণ যদি হিজ গ্রেসের মনোমতো না হয় তাহলে ওর মেয়াদ বৃদ্ধি হবে। এই জন্যই তার বহিষ্কারের দণ্ড। ও প্রসঙ্গ থাক, আপনি বরং আর্টিমিসিয়ার জন্য একটি সুপাত্রের সন্ধান করুন। বরপণের জন্য চিন্তা করবেন না। রোম নগরপালের এখতিয়ারে একটি ডাউরি ফান্ড আছে। কন্যাদায়গ্রস্ত অভিভাবকদের অল্প সুদে তা থেকে ঋণ দেওয়া হয়। আমার সুপারিশে সেটা আপনি যাতে পেয়ে যান তা আমি দেখব। সুপাত্রের ব্যবস্থা হলে মামনিকে নিয়ে যাবেন। ওরাজিও নতমস্তকে ফিরে গেল। আদালতে যার ললাটে এই কলঙ্ক চিহ্ন এঁকে দিয়েছে তার জন্য সুপাত্র জোগাড় করা প্রায় অসম্ভব। কিন্তু এটাই বোধহয় একমাত্র সমাধান। সুপাত্র না হলেও পাত্র হয়তো জোগাড় হবে। বরপণ যখন পাওয়া যাবেই ধারে। 7ম স্বর্গের অসমাপ্ত গানে শেষ করতে হবে এ কাহিনী। ওর বেদনাকে, যন্ত্রণাকে উপেক্ষা করেছিল ইতিহাস। সে অপরাধ দ্বিতীয়বার করতে চাই না। অন্তত ওর প্রামাণ্য জীবন ইতিহাসে যেটুকু তথ্য ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করতে পেরেছি তা জানাই। আর্টিমিসিয়া জেন্টিলেস্চির 1593-1652 জীবন ইতিহাস প্রথম সংগ্রহ করেন মারি ডি গারার্ড। চিত্রবহুল গ্রন্থটির নাম আর্টিমিসিয়া জেন্টিলেস্চি, প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস, 1989। তারও পূর্বে হুইটনে চাডউইক লেখা ওমেন, আর্ট অ্যান্ড সোসাইটি, লন্ডন, 1983-তে এই শিল্পীর জীবনীর কিছু উল্লেখ আছে। চাডউইক মহিলা শিল্পীর জীবনী তথ্য খুব বেশি সংগ্রহ করতে না পারলেও তার চিত্রগুলিকে শনাক্ত ও তার শৈল্পিক মূল্যায়নে যথেষ্ট কাজ করেন। এই সব সূত্র থেকে ক্যারি বয়েড ম্যাকব্রাইড যে সংক্ষিপ্ত জীবনী রচনা করেছেন, আমার মূল তথ্যসূত্র সেটাই। জীবন সংকলনকারী বলেছেন, আর্টিমিসিয়া জেন্টিলেস্চি was the most important woman painter of early modern Europe by virtue of the excellence of her work, the originality of her treatment of traditional subjects, and the number of her paintings that have survived. এ পর্যন্ত তার 34টি চিত্র চিহ্নিত হয়েছে, কিছু ছোট, কিছু বড়, সবই ক্যানভাসে আঁকা তৈলচিত্র। এগুলি এতদিন তার সমকালীন অন্যান্য চিত্রকরের আঁকা বলে ধরা হতো। এখন বিশেষজ্ঞরা শিল্পকর্মগুলি এই মহিলা চিত্রকরের বলে শনাক্ত করেছেন। জীবনীকার বলেছেন, she was both praised and disdained by the contemporary critical opinion, recognized as having genius, yet seen as monstrous because she was a woman exercising a creative talent thought to be exclusively male. সমকালীন চিত্র সমালোচকেরা তার শিল্পকর্মের প্রশংসা ও নিন্দা দুইই করেছেন, কিন্তু তার প্রতিভাকে অস্বীকার করতে পারেননি। তার শিল্পকর্মকে অনেকের চোখেই বিভৎস লেগেছিল, কারণ শিল্পী একজন মহিলা। এই সৃজনশীলতা যে স্ত্রীলোকের মধ্যেও দেখা যেতে পারে তা তাদের চোখে দেখেও বিশ্বাস হতে চায়নি। জেন্টিলেস্চির জন্ম রোমে 1593 সালের 8ই জুলাই। বাবার নাম ওরাজিও আর মা প্রুডেন্সিয়া মনোটোন জেন্টিলেস্চি। মায়ের মৃত্যুকালে আর্টিমিসিয়ার বয়স 10-12 বছর। বাবা তাকে ছবি আঁকার কিছুটা তালিম দেন, কিন্তু কিছুদিন সে কারাভাজ্জিওর শিক্ষায়তনেও শিক্ষালাভ করেছিল। এখানেই সে চিয়ারোস্কুরো অর্থাৎ আলো ছায়ার তীব্র বৈপরীত্য বিষয়ে আদিম পাঠ লাভ করে। বস্তুত তার সমগ্র শিল্পকর্মে এই আলো ছায়ার বৈপরীত্য প্রচণ্ড প্রভাব ফেলেছে। মায়ের মৃত্যুর পর আর্টিমিসিয়া কিছুদিন চার্চের তত্ত্বাবধানেও ছিল। সেইখানেই সে স্বাক্ষর হয়ে ওঠে এবং চিত্রাঙ্কনে পারদর্শী হয়। তার 17 বছর বয়সে আঁকা একটি চিত্র সুজান্না এবং মোরোলেরা অর্থাৎ সুজান্না অ্যান্ড দ্য এল্ডার্স 1611 চিত্রজগতে প্রচণ্ড প্রভাব ফেলে। এই বিষয়বস্তু নিয়ে একাধিক শিল্পী চিত্রাঙ্কন করেছেন, আর্টিমিসিয়ার পূর্বযুগে এবং পরবর্তীকালেও। কিন্তু আর্টিমিসিয়ার দৃষ্টিভঙ্গি নিয়ে
এই ক্লাসিক্যাল বিষয়বস্তুটিকে কেউ দেখেছেন বলে মনে হয় না। বিষয়টা বাইবেলের প্রথম পর্বের সুজান্নার পাতিব্রত্যর কাহিনী। সুজান্না অসামান্য সুন্দরী, সে কেন তার প্রৌঢ় স্বামীর প্রতি একনিষ্ঠ থাকবে? এটাই প্রতিবেশী যুবকদের ক্ষোভ। সুজান্না যখন একে একে প্রত্যেককে প্রত্যাখ্যান করল, তখন তারা সকলে গিয়ে অভিযোগ জানালো পঞ্চায়েতের 3 বৃদ্ধ মোড়লের কাছে। 3 মোড়লের মধ্যে একজনের উপর পড়ল অনুসন্ধানের ভার। নির্বাচিত মোড়ল ভাবল, সবার আগে সরেজমিন তদন্ত করে দেখা দরকার সুজান্না কতটা সুন্দরী। মেয়েটি যখন নির্জন ঝর্ণাতলায় বিবসনা অবস্থায় অবগাহন করে, তখন তাকে দেখা দরকার। কিন্তু বিবসনা সুজান্নাকে দেখে মাথা ঘুরে গেল বৃদ্ধ মোড়ল মশাইয়ের। তার মুখে বর্ণনা শুনে বাকি 2 মোড়লেরও। তারা 3 জনে মেয়েটিকে গোপনে জানালেন যে সুজান্না যদি 3 রাত্রিতে 3 বৃদ্ধ মোড়লকে তৃপ্ত করে দেয়, তবেই তাকে নিষ্কৃতি দেওয়া হবে, অন্যথায় তার বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ এনে কঠিন শাস্তি দেওয়া হবে। সুজান্না স্বীকৃতা হয়নি, ফলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাইবেল বলছেন, মৃত্যুদণ্ড কার্যকরী করবার পূর্বেই ঈশ্বরের ইচ্ছায় স্বয়ং ড্যানিয়েল এসে মেয়েটির অপরাধের পুনর্বিচার করেন এবং তাকে নির্দোষ বলে ঘোষণা করেন। বরং 3 কামার্ত পঞ্চায়েত মোড়লকেই শাস্তি দেওয়া হয়। বাইবেলের এই কাহিনী নিয়ে অনেকেই ছবি এঁকেছেন, কিন্তু তাদের চিত্রধর্ম অধিকাংশ ক্ষেত্রেই বাইবেল অনুসারী নয়। বাইবেলের কাহিনীর মূল প্রতিপাদ্য ছিল সুজান্নার সতীত্ব, তার পতিব্রত্য। মৃত্যুদণ্ড ঘোষিত হবার পরেও সে কামুক মোড়লদের প্রত্যাখ্যান করেছিল। অন্যায়ের প্রতি প্রতিবাদী মনোভাবের জন্যই সে ঈশ্বরের আশীর্বাদ পায়। কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ শিল্পী স্নানরতা সুজান্নার সৌন্দর্য দেখাতেই ব্যস্ত, তার প্রতিবাদী স্বরূপকে মূর্ত করার দিকে নজর দেননি। ধরা যাক মহান শিল্পী তিনতোরেত্তোর কথা। জ্যাকোপো তিনতোরেত্তো, 1518-94। আমরা তিনতোরেত্তোর চিত্রে দেখছি স্নানান্তে বিবসনা সুজান্না একটি দর্পণে তার নগ্ন সৌন্দর্য মুগ্ধ দৃষ্টিতে দেখছে। গাছের আড়াল থেকে বৃদ্ধ মোড়লও তা দেখছে। বাইবেল অবলম্বনে কাহিনী সংকলিত হলেও তিনতোরেত্তো তার চিত্রের উপজীব্য করেছেন আদিরস, একটি সুন্দরী নুডের রূপায়ণে। প্রখ্যাত চিত্র সমালোচক ডেইডার রবসন এই চিত্রটির সমালোচনায় বলেছেন, Tintoretto's treatment of the subject is rather awkward for the modern viewer who is forced to identify himself with the elderly male voyeurs. Our eyes, like theirs, focus upon the highlighted and voluptuous charms of Susanna. The biblical message has been transformed from one of the wifely virtue to female narcissism, even wantonness. বর্তমান যুগের দর্শক তার দৃষ্টিতে তিনতোরেত্তো যেভাবে বিষয়টির উপস্থাপন করেছেন তাতে বিলম্বিত বোধ করেন। চিত্র দর্শনকালে তিনি নিজেকে ওই দর্শনকামী বৃদ্ধ মোড়লদের সঙ্গে তুলনা করে লজ্জিত হন। ওই কামুক বৃদ্ধদের মতো আমাদের চোখও এই বিবসনা সুজান্নার কামনাদিক্ত সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পড়ে। বাইবেলের আবেদন ছিল রমণীর পাতিব্রত্যে, এ শিল্পে তা রূপান্তরিত হয়ে গেছে তার আত্মকামিতায়, এমনকি লাম্পট্যে। রেনেসাঁ যুগে দিকপাল ভেনিসীয় মহাশিল্পী তিনতোরেত্তোর সঙ্গে অখ্যাত অজ্ঞাত আর্টেমিসিয়ার তুলনা যে আপত্তিকর এ কথা জানি, কিন্তু একই বিষয়বস্তুর উপর 2 জন প্রায় সমকালীন শিল্পীর শিল্পকর্ম কেন তুলনা করা যাবে না? প্রবীণ প্রখ্যাত শিল্পী বাইবেলের যে খণ্ড কাহিনীকে নির্বাচন করেছিলেন 17 বর্ষীয়া কিশোরী তাকেই মনোনয়ন করে এঁকেছেন সুজান্না ও মোড়লেরা, সুজান্না অ্যান্ড দ্য এল্ডার্স, 1611। এখানে সুজান্না নুড নয়, নগ্নিকা নয়, অথচ বাইবেলের বর্ণনাকেও শিল্পী অস্বীকার করেননি। স্নানান্তে সুজান্না প্রায় বিবসনা, তবু তার বাম জানুতে পরিধেয় বস্ত্রখণ্ড। লক্ষ্য করা যাচ্ছে যে মেয়েটি তিনতোরেত্তোর কল্পনা অনুযায়ী আত্মমগ্ন নয়, মোড়লদের উপস্থিতি সম্বন্ধে অচেতন নয়। তার উৎক্ষিপ্ত 2 বাহু এবং গ্রীবাভঙ্গিতে মূর্ত হয়েছে প্রত্যাখ্যান। প্রাচীরের অপর প্রান্ত থেকে মোড়লদ্বয়ের কামার্ত ভঙ্গির বৈপরীত্যে এই প্রত্যাখ্যানের মুদ্রাটি সোচ্চার। বাইবেলের বক্তব্য এখানে সুপরিস্ফুট। শিল্পীর অনুভাবনা আদৌ আদিরসাত্মক নয়, সুজান্নার পাতিব্রত্য এখানে ফুটে উঠেছে। এই ছবিটি আঁকার বৎসর খানেকের মধ্যেই আর্টেমিসিয়া তার পিতৃবন্ধু
অগাস্টিনো তাসি কর্তৃক ধর্ষিতা হয়। বলাৎকারের মামলাটি প্রায় 1 বৎসর চলে। ইতিহাসে পাচ্ছি অগাস্টিনো তাসিকে নির্বাসন দণ্ড দেওয়া হয়। গবেষকদের তথ্যানুসন্ধানে দেখা যাচ্ছে বিচার শেষ হবার পর আর্টেমিসিয়া আরেকখানি তৈলচিত্র আঁকে। বোধ করি সেটি তার শ্রেষ্ঠ শিল্পকর্ম। লিওনার্দোর যেমন মোনালিসা, মিকেলাঞ্জেলোর যেমন ডেভিড, পিতা বা সিস্টিন চ্যাপেল, এটি সে যখন আঁকে তখন সে ছিল চার্চের ছত্রছায়ায়। ছবিখানির নাম জুডিথ কর্তৃক হলোফার্নেস বধ, জুডিথ স্লেইং হলোফার্নেস 1612 to 1613। এই চিত্রটির সম্বন্ধে সমালোচক বলেছেন, দ্য পেইন্টিং ইজ রিমার্কেবল নট অনলি ফর ইটস টেকনিক্যাল প্রফিসিয়েন্সি but for the original way in which Gentileschi portrays Judith, who had long been a popular subject for art. প্রযুক্তিগত সাফল্যের জন্যই শুধু নয়, এই শিল্পকর্মটি অনবদ্য এ কারণে যে জুডিথ এর রূপারোপে জেন্টিলেসচি একটি অচিন্তপূর্ব অনুভাবনাকে শিল্পের রঙ্গমঞ্চে উপস্থাপিত করেছেন। এই বিষয়বস্তুটির উপর অনেক পূর্বাচার্য তৈলচিত্র এঁকেছেন, কিন্তু জেন্টিলেসচি এ কাহিনীতে এমন একটি মাত্রা দিয়েছেন যা শিল্প ভাবনায় অভূতপূর্ব। এই চিত্রটি সমাপ্তির পরেই আর্টেমিসিয়ার বিবাহ হয়। তার পিতা একটি পাত্র জুটিয়ে এনে কন্যার গতি করেন। পাত্রের নাম পেত্রো আন্তোনিও দি ভিনসেনজো স্টিয়াটেসি। সে ছিল ফ্লোরেন্সের এক অনামী চিত্রকর, কিন্তু এই বিবাহের কথা বর্ণনার পূর্বে কথা সাহিত্যিককে অনুমতি দিন জুডিথ হলোফার্নেস চিত্রের পটভূমিকা রচনার। সিস্টার পাওলো এসে মাদার মার্গারিটাকে জনান্তিকে জানালো যে আর্টেমিসিয়া একটা দুর্মনস্যতায় ভুগছে। সে ভালো করে খাওয়া দাওয়া করে না, কারো সঙ্গে গল্পগুজবও করে না, দিনরাত আপন মনে বাগানে নিশ্চুপ বসে থাকে। মাদার বললেন, আমিও সেটা লক্ষ্য করেছি, ওকে আমার কাছে পাঠিয়ে দাও তো। আর্টেমিসিয়াকে জনান্তিকে ডেকে নিয়ে মাদার বললেন, তুই এমন উদাসীন হয়ে গেলি কেন মা? কাজে হাত দে, কাজের মধ্যে ডুবে থাকবার চেষ্টা কর। কিভাবে কাজ শুরু করবি বল? আপনিই বলুন। আমার তো বিশ্বাস তুই ছবি আঁকা শুরু করলেই জীবনের প্রতি এই নেতিবাচক মনোভাব থেকে উদ্ধার পাবি। পরম করুণাময় তোকে অঙ্কন প্রতিভা দিয়েছেন, দুর্লভ সে সৌভাগ্য। তার মধ্যে সম্পূর্ণরূপে ডুবে যেতে পারলেই এই দুঃখবাদ থেকে তোর উত্তরণ হবে। তুই আমাকে সাহায্য কর ইলুমিনেশনের কাজে, বাইবেলের পাতায় পাতায় ছবি এঁকে। আর্টেমিসিয়া রাজি হলো। এতদিনে সে ডান হাতের আঙুলগুলো মুঠো করতে পারছে, কিন্তু কিছুদিন পরেই সে ফিরে এসে বলল, ওই বাইবেলের পৃষ্ঠায় ফুল, পাখি, লতা পাতার ভিগনেট এঁকে আমার তৃপ্তি হচ্ছে না মাদার, ও কাজ আমার ভালো লাগছে না। মাদার বলেন, তাহলে এক কাজ কর, একখানা বড় ক্যানভাস আঁকতে শুরু কর, যেমন ভাবে সুজান্নাকে এঁকেছিলি। কিন্তু বিষয়বস্তু কি হবে? আমার পরামর্শ যদি চাস তাহলে আমি বলবো তুই জুডিথ আর হলোফার্নেসের একখানা ছবি আঁক। তুমি অনেকবার জুডিথ আর হলোফার্নেসের কথা আমাকে বলেছ, কিন্তু ওদের উপাখ্যানটা আমি জানি না, কোথায় পাবো? পাবি ওল্ড টেস্টামেন্টে, আমিই তোকে দেব সেটা, কিন্তু দ্য হোলি বাইবেলের জুডিথের উপকথাটি অতি সংক্ষেপে লিখিত। তা হোক, আমার কাছে একটি নাটকের পাণ্ডুলিপি আছে ওই কাহিনীর বিস্তার করে। সেটা লিখেছিল আরেক হতভাগিনী। প্রায় 7 বছর আগে সে মারা যায়। এই কনভেন্টেই সে আশ্রয় নিয়েছিল, সিস্টার হেলেনা। কনজামশনে অর্থাৎ যক্ষা রোগে সে আমার কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ওর পাণ্ডুলিপিটি সে আমাকেই দিয়ে যায়, আমি তার কোনো ব্যবস্থা করতে পারিনি। তুই পড়ে দেখ বরঞ্চ। দেখব, কিন্তু সিস্টার হেলেনা হঠাৎ এই কাহিনীটি বেছে নিয়েছিলেন কেন? এই উপাখ্যানটি তাকে আকৃষ্ট করল কেন? সে হতভাগিনীও ছিল তোর মতোই অত্যাচারিতা। স্বামীর অত্যাচার থেকে অব্যাহতি পেতে সে আমাদের কনভেন্টে এসে আশ্রয় নেয়। হেলেনা ছিল সুন্দরী আর তার স্বামী ছিল অত্যাচারী প্রভাবশালী জমিদার। কিন্তু চার্চে এসে যে আশ্রয় নেয় তাকে রাজনৈতিক প্রভাবশালী জোর করে ফিরিয়ে নিয়ে যেতে পারে না। আমি তাকে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু জীবনমুখী করতে পারিনি। এই নাটিকাটি লিখেই সে তৃপ্ত হয়েছিল। এটি তার প্রতিবাদী অবদান। তুই নাটিকাটি পড়ে দেখ প্রথমে। অবশ্য তার আগে দ্য হোলি বাইবেলের ওই কয়টা পৃষ্ঠাও পড়ে নিতে হবে। সিস্টার হেলেনার উপর
তার স্বামী কি জাতের অত্যাচার করত? সেসব কথা পরে বলবো, প্রথমে তুই নাটিকাটি পড়ে দেখ।